ইউনূস সরকারের মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় মিলিয়ে ৭১ সালে মুক্তিযোদ্ধা হিসেবে কারা স্বীকৃতি পাবে এটির একটি অধ্যাদেশ জারি করেছে ৩ জুন ২০২৫ সাল মধ্যরাতে। মনে করা হচ্ছে এটি একটি সংস্কার। কি সংস্কার? মুক্তিযোদ্ধা কারা এই বিতর্কের একটা অবসান ঘটাতে চেয়েছে এবং সেটা ঘটাতে যে দুটি স্পর্শকাতর কথা হচ্ছে। আচ্ছা বলেন তো, এ ধরনের কথা মানুষ কেন মেনে নিবে যে বঙ্গবন্ধু মুক্তিযোদ্ধা ছিল না? এই কথাটা মেনে নিবে কেউ? আরে ভাই, হাতি খাদে পড়ছে দেখা চামচিকা লাথি দিবে বুঝলাম, এখন সবাই মিলেই লাথি দিবেন। শেখ মুজিবুর সহ এবং তাজউদ্দিন আহমেদ সহ এই কয়েকজনকে তাদেরকে মুক্তিযোদ্ধাদের সনদ সেটা বাতিল করে দেওয়া হচ্ছে, এমন একটা আলোচনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল এবং সরকারিভাবে সেটার একটা সিদ্ধান্ত হয়েছে বলে অনেকেই মনে করেন। তো এই যে বিতর্কিত সিদ্ধান্তগুলো নেওয়া হয়, কেন নেওয়া হয়? শেখ মুজিবুর রহমান, যাকে বঙ্গবন্ধু স্বীকৃতি দেওয়া হয়েছে, যিনি যুদ্ধ, অনেক বিশ্লেষণ আলোচনা আছে, তার মতো ব্যক্তিকে মুক্তিযোদ্ধা সনদ থেকে বাদ দেওয়া হবে, এটা কি আলোচনা হওয়া আসলেও কোনো প্রাসঙ্গিক কোনো ব্যাপার? এছাড়া কি এর চেয়ে গুরুত্বপূর্ণ কোনো বিষয় বাংলাদেশে নাই? বিশেষত এই বিষয় নিয়ে সাংবাদিক কনক সরোয়ার একটা তথ্য দিয়েছেন, সেই তথ্য আপনাকে জানাবো। এর আগে এই যে কাজগুলো করছে সরকারের ভিতরে থেকে কোন লোকগুলো, আমরা আলোচনা শুনবো, এরপর বিশ্লেষণ করবো। বাংলাদেশ এখন গুজব আর গুজব, চারিদিকেই গুজব, তিলকে তাল বানায় ফেলতেছে। কিছু সাংবাদিক, কিছু মিডিয়া, কিছু চ্যানেল এমন খবর মানুষকে জানাইছে, পুরাটাই একটা ভুয়া খবর। পুরাটাই ভুয়া একটা নিউজ মানুষের মধ্যে ছড়াই দিচ্ছে। এটা নিয়ে প্রচুর কথা হচ্ছে। আচ্ছা বলেন তো, এ ধরনের কথা মানুষ কেন মেনে নিবে যে বঙ্গবন্ধু মুক্তিযোদ্ধা ছিল না? এই কথাটা মেনে নিবে কেউ? আরে ভাই, হাতি খাদে পড়ছে দেখা চামচিকা লাথি দিবে বুঝলাম, এখন সবাই মিলেই লাথি দিবেন, চামচিকা হয়ে গেলেন সবাই। এটা কোনো কথা? আসলে হয়েছে কি জানেন, আওয়ামী লীগের এখন খারাপ টাইম, তো এই কথাটা বিশ্বাস করবে, যার জন্য এই কথাটা মার্কেটে ছড়াইয়া দেওয়া হয়েছে। সরকারের তরফ থেকে এমন কোন সিদ্ধান্ত নেয় নাই, টোটালটাই ভুয়া নিউজ। স্বাধীনতার সময় যে মুজিবনগর ছিল, মুজিবনগরের সবাই ভাই মুক্তিযোদ্ধা এবং বঙ্গবন্ধু শুদ্ধ মুক্তিযোদ্ধা। এখানে সহকারী মুক্তিযোদ্ধা কারা? ওই যে মুজিবনগরে মনে করেন চা খাওয়াইছে কর্মচারী, পিয়ন, এদেরকে সহযোগী মানে সহকারী মুক্তিযোদ্ধা বানাইছে। এবং মেইন মুক্তিযোদ্ধা, সহকারী মুক্তিযোদ্ধা সম্মান কিন্তু সমান। এখানে ছোট বড় কাউকে করা হয় নাই। কিন্তু এটা কেন প্রয়োজন হলো? প্রয়োজন হয়েছে এই জন্য ভাই, ৮০ থেকে ৯০ হাজার ভুয়া মুক্তিযোদ্ধা এই দেশে আছে। আর এটা এমন কিছু না যে নতুন কিছু করছে। ৭২-এর সংবিধানে আপনারা যান, ওইখানে দেখবেন কারা কারা মুক্তিযোদ্ধা হইতে পারবে, কারা কারা হইতে পারবে না, সমস্ত কিছু লেখা আছে। কিন্তু ১৮ সালে আর এই ২২ সালে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা, আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এগুলা চেঞ্জ করছেন। চেঞ্জ কইরা বহুত মুক্তিযোদ্ধা ঢুকানো হয়েছে, ভুয়া মুক্তিযোদ্ধা ভাই। এমনও মুক্তিযোদ্ধা আছে ৭১ সালে তার বয়স ছিল ৫ কি ৬, এমন মুক্তিযোদ্ধা আছে সরকারি ভাতা নিতেছে, সরকারি টাকা অপচয় করতেছে। এইসব ভুয়া মুক্তিযোদ্ধাদেরকে আলাদা করার জন্য, মানে দুধ থেকে পানি আলাদা করার জন্য একটা আইন পাস করছে, একটা গেজেট পাস করছে। গতকাল মিডনাইটে এটা প্রচার হয়েছে। ওইটা নিয়ে একটা গুজব ছড়ায় দিয়া এমন একটা জায়গায় নিয়ে আসছে ভাই, প্রথম যখন আমি দেখছি আমারও তো ভাই মিজাজ খারাপ হয়ে গেছে। বঙ্গবন্ধুকে নিয়ে আপনারা অনেক সমালোচনা করতে পারেন, কিন্তু বঙ্গবন্ধুর ডাকেই এই দেশ স্বাধীন হয়েছে, এটা স্বীকার যাইতে হবে। আরেকজনের নাম সামনে আনতে হবে, শহীদ জিয়াউর রহমান, প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এই যে সানগ্লাস, আমার মতো সানগ্লাস পরতো, উনি যখন আসলো, উনি যে স্বাধীনতার ঘোষক এটা আমরা জানতাম, কিন্তু এটা নিয়ে খুব একটা আলোচনা হইতো না কোথাও। কিন্তু উনি যখন ক্ষমতায় আসলো, ক্ষমতায় আইসা একটা কিংস পার্টি বানাইলো বিএনপি নামে, এবং এই দলে বিভিন্ন দল থেকে সেরা সেরা মানুষগুলাকে বাছাই করে নিয়ে আসলো এবং অরাজনৈতিক কিছু মানুষও এই দলে নিয়ে আসলো এবং সুন্দর একটা দল গঠন করলো। আর উনি পপুলার হইলেন কখন জানেন? যখন কোদাল হাতে গ্রামে চলে গেলেন এবং মাটি কাটা শুরু করলেন। এরকম একটা গেঞ্জি পরা, প্যান্ট ইন করানো, জিন্সের প্যান্ট, ভাই উনি মানুষকে পাগল বানায় ফেলাইলেন। এই দেশের ইয়াং জেনারেশন, ছেলে মেয়ে সবাই উনার ভক্ত হয়ে গেল, আমি সুদ্ধা উনার ভক্ত হয়ে গেলাম।
কিন্তু সেই জিয়াউর রহমানের আদর্শ এখন কি আছে? না, এখন নাই। এখন আপনি খুঁজা দেখেন, আপনি দূরবীন দিয়ে খুঁজলো একজন জিয়াউর রহমানের মতো কাউকে পাবেন না, উনার আদর্শের মানুষজন পাবেন না। উনার আদর্শ কি ছিল? উনি কিন্তু দেখেন এই যে শেখ রেহানা, শেখ হাসিনা, উনাদেরকে ভারত থেকে নিয়ে আসছিলেন এই জিয়াউর রহমান, কারণ উনি চাইতেন সবাই মিলা রাজনীতি করবে। উনি কিন্তু সুযোগ কইরা দিছিলেন এই জামাতে ইসলামকে রাজনীতি করার। উনি কিন্তু প্রত্যেকটা দলকে সুযোগ কইরা দিছিলেন। এই দলগুলো নিষিদ্ধ ছিল, প্রতিটি দল নিষিদ্ধ ছিল, এমনকি আওয়ামী লীগও নিষিদ্ধ ছিল বাকশালের কাছে। হ্যাঁ, বাকশাল নামে যে দলটা গঠন করছিল শেখ মুজিবুর রহমান, ওই একটি দল ছিল, আর সব দলকে নিষিদ্ধ কইরা দেওয়া হয়েছিল। ওনার ইতিহাসটা মানে বঙ্গবন্ধুর ইতিহাসটা কিন্তু ওই যে স্বাধীনতার ৭১ সালের ওই স্বাধীনতা, ওইখান থেকে শুরু করে আবার দেখবেন ৭৪-এর পরে ৭৫-এর পরে শুরু হয়েছে, মানে ওনার মৃত্যুর পরে আবার ওনার একটা নতুন ইতিহাস শুরু হয়েছে। কিন্তু মাঝখানে যে ওনার শাসন আমলটা, এইটা কিন্তু ইতিহাসে খুঁজা পাবেন না, এটা পড়ানো হয় নাই, এটাকে না ঢাইকা ফেলা হয়েছে, এটাকে অন্ধকারে নিয়ে যাওয়া হয়েছে। ওইটা যদি সামনে আসে আপনারা দেখবেন ওনার শাসন আমলটা একদমই ভালো ছিল না। হ্যাঁ, উনি প্রথমেই যে ভুলটা করছিলেন, বাংলাদেশ মিলিটারির প্রতি একটা অন্যায় করছিলেন, ওনাদেরকে অবহেলা করছিলেন, বাংলাদেশ আর্মিকে না প্রচুর অবহেলা করছিলেন। কারণ উনি নতুন একটা বাহিনী তৈরি করছিল, সেটার নাম ছিল রক্ষী বাহিনী। আর এই রক্ষী বাহিনীকে মানুষ যা ভয় পাইতো ভাই, বিশ্বাস করেন। আমাকে একদিন ৭ রাস্তার মোড়ে, এই যে ৭ রাস্তা এফডিসি থেকে সামনে একটু, ওই ৭ রাস্তার মোড়ে সাইকেল হাতে নিয়ে ১০ মিনিট দাঁড় করায় রাখছিল এইভাবে, আর মানুষ যাইতেছিল আর আমারে দেখতেছিল আর মুসকি মুসকি হাসতেছিল। আমার অন্যায় কি জানেন? ওইখানে তাবু গাড়া ওনাদের মানে ক্যাম্প ছিল, ওই ক্যাম্পের পাশে দিয়ে সাইকেল চালায় যাইতেছি আর শীষ মারতেছি। আবার চুল ছিল লম্বা লম্বা, একটু এখানে সিঙ্গারা মার্কা চুল ছিল আমার, মানে হিরো হিরো একটা ভাব, আর শীষ মারতে মারতে যাইতেছি। তখন আমার ডাক দিছে, এই তারপরে আইনা ওই যে সাইকেল হাতে ১০ মিনিট সাজা। ভয় পাইতেছিলাম চুলটা না কাইটা দেয়। হ্যাঁ, লম্বা চুল দেখলে কাইটা দিত। যাই হোক, আমার চুলটা নজরে পড়ে নাই, বুঝছেন? ওই যে বাতাসে আউলা জাউলা হয়ে গেছিল, তো ওইদিকে আর নজর যায় নাই। চুলটা বাইচা গেছে, কিন্তু মানুষ আমাকে দেখছে আমি দাঁড়ায় আছি। এরকম হাসি ঠাট্টার পাত্র আমি পোলাপান ছিলাম, আচ্ছা ঠিক আছে, অনেক মুরব্বীরাও হয়েছে। এবং তৎকালীন শেখ মুজিবুরের সরকার মানে বাকশালের কোন যদি কেউ সমালোচনা করতো ভাই, গায়েব করে দিত, নিখোঁজ করে দিত। এই একই স্টাইল এখন যা হয়েছে তাই হয়েছে। শামীম শিকদারের কথা আপনাদের মনে আছে? উনি কিন্তু প্রতিবাদ করছিলেন এই বাকশালের বিরুদ্ধে, এবং তৎকালীন আওয়ামী লীগের অপশাসনের বিরুদ্ধে উনি কিন্তু রুইখা দাঁড়াইছিলেন। কিন্তু ওনাকে গায়েব করে দেওয়া হয়েছিল, ওনাকে মেরে ফেলা হয়েছিল, এবং সেটা নিয়ে প্রাউডলি সংসদে দাঁড়ায়া চিৎকার করে বলছিল, কোথায় শামীম শিকদার? এরকম কথাও বলা হয়েছিল। আমরা কিন্তু দেখছি দিন যায় কথা থাকে, কথাগুলো রয়ে গেছে। আমি নিজে দেখছি বঙ্গবন্ধুর পতনের পর এই দেশে মিষ্টি খাওয়া খাই হয়েছে ভাই, মিষ্টি খাইছে ভাই। কোথায় ছিল এইসব আওয়ামী লীগ আমি জানি না, একটা মানুষও ছিল না। যারা ছিল তারা পালায় চলে গেছে, গায়েব হয়ে গেছে, কেউ ছিল না প্রতিবাদ করার। এত বড় একজন নেতা দাফন কাজ শেষ হয়েছে ৫৭০ সাবান দিয়া গোসল করায়া। আপনারা বুঝতে পারছেন তো কোন অবস্থায় গেছিল? ওই যে বললাম দিন যায় কথা থাকে। আবার উল্টা দিকটা দেখেন, অপোজিট সাইডটা দেখেন। জিয়াউর রহমান সাহেব যেদিন মারা গেছেন সেদিন ভাই ঢাকা শহরে মানুষ আর মানুষ। ওনার জানা যায় যত মানুষ হয়েছে, ওটা রেকর্ড, আজ পর্যন্ত রেকর্ড হয়ে আছে ভাই, এত মানুষ হয়েছে। কারণ ওনার মৃত্যুর ১ ঘন্টা আগেও কেউ জানতো না উনি পৃথিবী থেকে চলে যাবেন বা ওনাকে বিদায় করে দেওয়া হবে। কারণ উনি একমাত্র নেতা, উনি একমাত্র শাসক যে ভারতের বিরুদ্ধে কথা বলছিল। আজকে যেভাবে ডক্টর ইউনূস স্যার চোখে চোখ রেখা কথা বলে, ঠিক তেমনি ভাবে ভারতের চোখে চোখ রেখা কথা বলছিল। উনি কিন্তু ৬০ সম্মেলন তৈরি করছিল, একটা শক্তি তৈরি করছিল বিভিন্ন দেশ নিয়ে, পাকিস্তান, ভারত, নেপাল, শ্রীলঙ্কা, সব দেশ নিয়ে একটা শক্তি তৈরি করছিল ৬০ সম্মেলন। উনারই কিন্তু তৈরি, যেটা ডক্টর ইউনূস স্যার আবার ওপেন করতে চাইছিল, কিন্তু কারো সহযোগিতা পায় নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের অনেক কিছু দেখবেন শহীদ জিয়াউর রহমান সাহেবের আদর্শের সাথে জড়িত। একটু চিন্তা করলে আপনারা বাই করতে পারবেন। দেখেন শহীদ জিয়াউর রহমান সাহেব কিন্তু হ্যাঁ না ভোট করাইছিল। এখন
ইউনূস স্যার যদি হ্যাঁ না ভোট করায় কোনো অন্যায় কিছু হবে? জিয়াউর রহমান সাহেবের সেই আদর্শের পথে গেলে অসুবিধা কি? বিএনপি কি মাইনা নিবেন না? মাইনা নিবে না ওনারা সবকিছুতে না না না। দেখেন এর মধ্যে একটা সিটিং হয়ে গেল, বসার পর বাইরে আসার পর আবার ওই একই কথা, ডিসেম্বরে নির্বাচন দিতে হবে এবং ইশরাক হোসেনকে নগর ভবনে বসাইতে হবে, ওই একই কথা। আইন বলতেছে যে ভাই আপনারা নির্বাচন কমিশনারের কাছে যান, আমরা নির্বাচন কমিশনারের কাছে সবকিছু পাঠিয়ে দিছি, ওনারাই এখন ইশরাক হোসেনকে বসাইতে পারে ওই চেয়ারে, ওনাদের কাছে যান। কিন্তু ওনাদের কাছে কেউ যাচ্ছে না। হ্যাঁ, নির্বাচন কমিশনারের কাছে কেউ দাবি করতেছে না, কারণ নির্বাচন কমিশনার ওনাদের মানুষ, এটা তো আগেই আমরা শুনতে পাইছি। যাই হোক, একটা মজার ব্যাপার লক্ষ্য করেন, একটা মজার ব্যাপার আপনারা খেয়াল করছেন কিনা, প্রতিদিনই নতুন নতুন চমক আসতেছে। এই যে আজকে যে চমকটা আসলো, যে গুজবটা ছড়াইলো, এই গুজবের মধ্যে একটা সত্য আছে, কিন্তু সেটাও কিন্তু আলোচনায় আসতেছে, কিন্তু ওই গুজবের কাছে ওইটা ধামাচাপা পইরা যাইতেছে। ধামাচাপা পড়তে দেওয়া যাবে না। সেটা কি জানেন? জামাতে ইসলাম পাকিস্তানের দোসর ছিল, মানে পাকিস্তানের সহযোগী ছিল। পাকিস্তানের যে হানাদার বাহিনী আমাদের স্বাধীনতার বিরুদ্ধে দাঁড়াইছিল, তাদের সহকারী ছিল এই জামাতে ইসলাম। গেজেটের মধ্যে ওইটাও কিন্তু বলা হয়েছে। হ্যাঁ, ওইটাও বলা হয়েছে। দেখছেন 2-3 দিন আগে জামাতের জন্য কত বড় একটা সুখবর ছিল, আর এখন একটা দুঃসংবাদ আসলো। এটা দুঃসংবাদ কিনা এটা নিয়ে আলাপ করুন। আর সুখবরটা কি ছিল? সুখবরটা ছিল ওনাদের নিবন্ধন ফেরত পাইছে, ওনাদের দাড়িপাল্লা মার্কাটা ফেরত পাইছে। দাড়িপাল্লা মার্কাটা ভাই একটা বিশেষত্ব রাখে, এটা কিন্তু ন্যায় বিচারের প্রতীক। আমাদের যে বিচারালয়, ওইটার প্রতীক কি ভাই? এরকম দাড়িপাল্লা না? পৃথিবীর অনেক জায়গায় দেখবেন একটা মূর্তির মধ্যে চোখ বাঁধা দাড়িপাল্লা নিয়ে দাঁড়ায় রয়েছে, এটা হলো বিচারের প্রতীক। এই দাড়িপাল্লাটাই জামাতে ইসলামের প্রতীক। এত বড় সুখবরের মধ্যে আর দুঃসংবাদটা কি? ওনারা পাকিস্তান বাহিনীর দোসর ছিল, তাদের সহযোগী ছিল। এইটা কিন্তু ওনারা একেবারেই কখনো অস্বীকার যায় নাই। ডাক্তার শফিকুর রহমান সাহেব দেখেন কতখানি ট্যালেন্ট, উনি বুঝতে পারছিল যে এই সরকার এমন কিছু একটা ঘোষণা দিবে। আরো বোঝা গেছিল, ওই যে মাহফুজ আলম একবার বলছিল না রাজাকারের কথা, তখনও বোঝা গেছিল। ওই কথাগুলোর সাথে মিলাইয়া দেখেন, এই গেজেটের মধ্যে যে দোসর বানাইলো পাকিস্তান বাহিনীর, এই গেজেটের মধ্যে এটা প্রকাশ পাইল না, কিন্তু জামাতের ডাক্তার শফিকুর রহমান সাহেব আজ থেকে 1 সপ্তাহ আগে ক্ষমা চাইছিলেন, মনে আছে? এবং এই কথা বলছিল যে আমাদের অজান্তেও যদি আমরা কাউকে মনে আঘাত দিয়ে থাকি, কষ্ট দিয়ে থাকি, আমরা নিঃশর্ত ক্ষমা চাই। ওনারা কিন্তু ক্ষমাটা আগেই চাইছেন। তারপরে এই যে এইটা আসলো যে ওনারা রাজাকার ছিলেন, আল বদর ছিলেন, আল শামস ছিলেন। এখন এটা নিয়ে অনেক কথাবার্তা হবে, এটা কিন্তু জামাত ইসলাম নিজেও জানে। দেখেন এই ব্যাপারটা নিয়ে ওনারা কোনো বাড়াবাড়ি বক্তব্য দিবে না, এটা ওনারা মেনে নিবে, কারণ ওনারা তো আগেই ক্ষমা চাইছে। আর এটাও বুঝতে হবে যে ওনারাও জানে, জামাতে ইসলাম খুব ভালোই জানে যে এই দেশের সুশীল সমাজ ওনাদেরকে মেনে নিবে না। কারণ জামাতে ইসলাম এখন দেশ শাসন করতে গেলেই বলবে, দেখো মুক্তিযোদ্ধাদের পরাজয় আর রাজাকারের জয় জয়গান হয়ে গেল। এটাই বলতেছে, এটাই বলবে। এটা জামাতে ইসলাম খুব ভালোভাবে জানে। আর জানে বলেই ভাই ওই যে 5ই আগস্ট থেকে এই পর্যন্ত সঠিক পথে আছে। ওনারা কি করবেন আপনারা একটু হিসাব মিলিয়ে নিয়েন। এই যে এনসিপি নতুন পার্টি আসলো, যাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে, তাদেরকেই সামনে রেখে রাজনীতি করবে। হ্যাঁ, প্রত্যেকটা ইসলামিক দল দেখবেন এই এনসিপি কে সামনে রেখে রাজনীতি করবে। আগাম বইলা গেলাম কথাটা, আগাম বইলা গেলাম, এই ছাড়া কোনো রাস্তাও খোলা নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার বলছে আমাদের পিছে যাবার কোনো সুযোগ নাই। জুলাই গণ অভ্যুত্থানকে পাশ কাটিয়ে যাবার কোনো সুযোগ আমাদের হাতে নাই। জুলাই গণ অভ্যুত্থানকে সামনে রাখাই পথ চলতে হবে। সাথে থাকবে ৭১ আর ২৪, এই দুইটা জিনিস বুকে ধারণ করেই জুলাই সনদপত্র আসতেছে। জুলাই সনদপত্রতেই লেখা আছে বাংলাদেশের ভবিষ্যৎ, আমাদের ভবিষ্যৎ, আমাদের ভাগ্য রেখা কিন্তু জুলাই সনদপত্র। এটা মাথায় রাখবেন, এটা মাথায় রাখবেন। আর ওই যে ডিসেম্বরে নির্বাচন, হ্যাঁ ডিসেম্বরে নির্বাচন দিবে। কোন নির্বাচন জানেন?
স্থানীয় নির্বাচনটা ডিসেম্বরের আগে দিবে। এখন আপনারা তো জানেন একটি দল মাইনা নিবে না, আবার একটি দল কইলাম কেন, এটাও তো মাইন করতে পারে, বিএনপি মাইনা নিবে না, হ্যাঁ ওনাদের নেতা তারেক রহমান সাহেব মাইনা নিবে না। এখানে মাইন করার কিছু নাই, বুঝাই যাচ্ছে ওনাদের রাজনৈতিক বক্তব্য শুই না। কিন্তু সব নেতা না, ওনাদের সব নেতা কিন্তু এখন সামনে আসে না, সামনে কিন্তু চলে আসছেন সালাউদ্দিন সাহেব, আর বাকিরা একটু পিছায়া গেছে। গতবার যখন ইনুস স্যারের সাথে বসছিল, বাইরে আইসা কে কথা বলবে, উনি বলবে না উনি বলবে, ইনি বলবে না উনি বলবে, আরেকজন মাইন্ড করে চলে গেলেন, কারো মুখ কালো, কারো মুখে হাসি নাই। এই যে ব্যাপারগুলা ছিল, এতে বোঝা যায় একটা ফাটল তো ধরছেই, হ্যাঁ একটা ফাটল ধরছে, ভুল কিছু তো হয়েছেই। অনেকে পিছে সরে গেছে, চিকিৎসার নাম বইলা বিদেশে আছে, আবার জেলখানা থেকে বাইরে হওয়ার পর এই যে বাবর সাহেব, ওনারা আর পাইছেন আপনারা, পান নাই। অনেকেই কিন্তু পিছায় চলে গেছে, নিজের ইচ্ছায় গেছে কিনা, উপরের নির্দেশে গেছে আমরা জানি না। তবে আমি ভিডিওটা শেষ করার আগে একটা মিনিট কথা বলবো। দেখেন তারেক রহমান সাহেব, আপনার বাবা কি রাজনীতি করতো, আপনি কি রাজনীতি করতেছেন? আপনি বিদেশে বৈশা আপনার লোকজন পাঠাইতেছেন কার কাছে? ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে পাঠাচ্ছেন। হ্যাঁ, আপনি বিদেশে বসের মতো বৈশা থাইকা গত 9-10 মাস আপনার দলের লোকজনকে পাঠাচ্ছেন, নেতাদেরকেই পাঠাচ্ছেন ইউনূস স্যারের সাথে বসার জন্য। ইউনূস স্যার কে এইটুক তো আপনি জানেন। আপনি যদি সরাসরি বসতেন আজকের এই গ্যাঞ্জাম কিচ্ছু হইতো না, কিচ্ছু হইতো না। আপনি তো প্রতিনিধি পাঠান, এটা তো একটা অপমানজনক ব্যাপার। হ্যাঁ, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে আপনার প্রতিনিধি বসবে 9-10 মাস, ওই প্রতিনিধি আসবে, আপনি আসবেন না, এইটা কোনো কথা হইল? দেখেন আপনি 1500-2000 বহিষ্কার করছেন, বন্ধ হয়েছে? ওই কর্মটি কি বন্ধ হয়েছে? ওই কর্মটার নাম আমি আর মুখে নিতে চাই না। ওইটা মুখে নিয়ে আজহারী সাহেব যে কথাটা বলছিল আকার ইঙ্গিতে, সেটা যে আপনাদের গায়ের উপরে নিছেন, সেখান থেকে কি বাইর হইতে পারছেন? ওই যে আজহারী না ফাজহারী বললেন, এই যে ব্যঙ্গ করলেন, ওই দিন থেকেই কিন্তু একটা গায়েবী অভিশাপ আসছে, গায়েবী অভিশাপ। হ্যাঁ দেখেন আপনারা, ওই দিন থেকেই কিন্তু ফাটল ধরছে। কিছু মানুষ বুঝা নিল, হ্যাঁ হ্যাঁ এরা ক্ষমতায় আসলে আগে সরকারের মতোই তো ব্যবহার করবে, আর আপনি কেন বিদেশে থাকবেন? দেখেন স্যার, 5ই আগস্টের আগ পর্যন্ত বেগম খালেদা জিয়া উনি কিন্তু কয়েদি ছিলেন, আসামি ছিলেন, নজরবন্দি ছিলেন, উনিও কিন্তু সেদিন মুক্তি পাইল। আপনার তো উচিত ছিল পরের দিনে প্লেনে উইরা আইসা মায়ের কাছে পৌঁছানো, মাকে বুকে জড়ায় ধরা, কারণ দেশ পরে আগে তো মা। কিন্তু আপনি আসলেন না। আপনি রাজনীতিবিদ, কোন রাজনীতিতে আপনি আগাচ্ছেন আমি জানি না। আপনি একজন রাজনীতিবিদ হয়ে উঠলেন, সন্তান হইয়া মাকে দেখতে আসলেন না, মাকে নিজের কাছে নিয়ে দেখলেন, দেখার পর চিকিৎসার পর আবার দেশে পাঠিয়ে দিলেন, তারপরও আপনি আসলেন না। মা আর সন্তান যদি একসাথে আসতেন আজকে রাজনীতির মোড় ঘুরা যাইত। তো আপনি যদি গ্রামে যায়া জাস্ট আপনার বাবার মতো কোদাল হাতে একটা কোপ দিতেন মাটিতে, পুরা বাংলাদেশ কাইপা উঠতো, পুরা বাংলাদেশ কাইপা উঠতো। আমরা জিয়াউর রহমানকে ফেরত পাইতাম, জিয়াউর রহমানের আদর্শকে ফেরত পাইতাম। আর জিয়াউর রহমানকে ফেরত পাইলেই তো আপনি দেখতেন আপনাদের দলের চেহারা বদলা যাইত। আপনাদের দলের মধ্যে জিয়াউর রহমানের আদর্শ কেউ খুঁজে পাচ্ছে না বলেই আপনারা দূরে সরে যাইতেছেন। তাড়াতাড়ি কাছে আসেন, আপনি একটা সরাসরি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে বসেন, দেখবেন সব সমস্যা। ইউনূস সরকারের মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় মিলিয়ে 71 সালে মুক্তিযোদ্ধা হিসেবে কারা স্বীকৃতি পাবে এটির একটি অধ্যাদেশ জারি করেছে 3 জুন 2025 সাল মধ্যরাতে। মনে করা হচ্ছে এটি একটি সংস্কার। কি সংস্কার? মুক্তিযোদ্ধা কারা এই বিতর্কের একটা অবসান ঘটাতে চেয়েছে এবং সেটা ঘটাতে যেয়ে দুটি স্পর্শকাতর বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে বলে আলোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। একটি যেটি পতিত আওয়ামী লীগ এবং অন্যদেরকে ট্রিগার করেছে, শুধু পতিত আওয়ামী লীগ না, সাধারণ মানুষ, অনেক জাতীয়তাবাদী ঘরানার মানুষকেও আমি দেখি ট্রিগার করেছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটি একটি খুবই বাজে সিদ্ধান্ত হয়েছে। কি সেটি হলো শেখ মুজিবুর রহমান এবং জাতীয় 4 নেতাকে মুক্তিযোদ্ধা হিসেবে তাদের যে পরিচিতি, সেই পরিচিতিটাকে বাদ দেওয়া হয়েছে। বাদ দিয়ে কি করা হয়েছে? বরঞ্চ তাদেরকে মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।
এখন সরকার যেই ডেফিনেশন ধরেছে, অর্থাৎ যেই সংজ্ঞা মুক্তিযুদ্ধের, সেই সংজ্ঞা অনুযায়ী যারা সরাসরি যুদ্ধ প্রকাশ্যে অস্ত্র হাতে লড়াই করেনি তাদেরকে মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে ধরা হয়েছে। সেই হিসেবে হয়তো শেখ মুজিবকে বাদ দেওয়া হয়েছে। তাজউদ্দিন আহমেদকে বাদ দেওয়া হলো কোন যুক্তিতে সেটি বোধগম্য নয়। আবার তাজউদ্দিন আহমেদকে মুক্তিযোদ্ধা ধরা হলে শেখ মুজিবকে মুক্তিযোদ্ধা ধরা হবে না। তাজউদ্দিন আহমেদ কি নিজে থেকে যুদ্ধ করেছেন, নাকি ওই সময় ৭১-এ যুদ্ধ হয়েছিল শেখ মুজিবুর রহমানের পরোক্ষ প্রত্যক্ষ নেতৃত্বে, সেটি ইতিহাসের বাস্তবতা, সেটি অস্বীকার করার একটি প্রবণতা নতুন সরকার দেখাতে চাইছে। এটি কি সংস্কার কিনা, কিন্তু সেটি নিয়ে আমি আলোচনা করব। আরেকটি বিষয় সিদ্ধান্ত হয়েছে সেটি নিয়ে খুব বেশি আলোচনা হচ্ছে না, কারণ বিষয়টি জামায়াতে ইসলামীর জন্য স্পর্শকাতর। কি সেটা? এই যে ডেফিনেশন অফ ফ্রিডম ফাইটার দিতে যেয়ে বলা হয়েছে যে ১৯৭১ সালের ২৫শে মার্চ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত এই সময়টাতে যারা যুদ্ধ করেছে, সশরীরে অস্ত্র ধরেছে, কিংবা ভারতে যে ট্রেনিং নিয়েছে, যুদ্ধ করার প্রস্তুতি নিয়েছে, এই সমস্ত সকল সেনা, সাধারণ মানুষ যারা মুক্তিযুদ্ধে আহত, ডক্টর, নার্স যারা সেবা করেছে, সবাইকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এবং সেটা বলতে যেয়ে বলা হয়েছে যে কাদের বিরুদ্ধে যুদ্ধটা করতে গিয়ে, যে যুদ্ধটা হলো পাকিস্তানের যে সামরিক বাহিনী এবং এই দেশের দোসর। সেই দোসর বলতে যেয়ে এতদিন যেটা বলা হয়নি, রাষ্ট্রীয়ভাবে অধ্যাদেশ জারি করে সেটি বলেছে ইউনূস সরকার। কি দোসর? এদেশীয় দোসর কোলাবোরেটর হিসেবে নাম এসেছে জামাত ইসলামের। বিজনেস স্ট্যান্ডার্ড একটি রিপোর্ট করেছে, আমি রিপোর্টের লাইন দুটি আপনাদের পড়ে শোনাই। দি রিভাইজড অর্ডিন্যান্স ডিফাইন্স অ্যাজ বীর মুক্তিযোদ্ধা অর্থাৎ ফ্রিডম ফাইটার অ্যাজ এনি সিভিলিয়ান হু বিটুইন ২৬শে মার্চ to 16 December of 1971 engaged in preparatory activities or training inside the country, crossed the border to train in Indian camps, enrolled their names in various training camps in India with the aim of participating in the liberation war against Pakistani military and its local collaborators. পাকিস্তানি সামরিক বাহিনী এবং লোকাল অর্থাৎ স্থানীয় সহযোগীদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যারা বিভিন্ন জায়গায় যে লিখিতভাবে নাম লিখিয়েছে তারাই কেবল মুক্তিযোদ্ধা। সেই জায়গায় বলেছে ইনক্লুডিং, এই লোকাল কোলাবোরেটরসদের মধ্যে কি আছে? ইনক্লুডিং আল বদর, যেটি আল বদরের প্রতিষ্ঠাতা ধরা হয় আলী হাসান মোহাম্মদ মুজাহিদকে, আল শামস জামায়াতে ইসলামের নিয়ন্ত্রিত একটি বাহিনী, অ্যান্ড মেম্বার্স অব দ্য দেন মুসলিম লীগ, সেই সময়ের মুসলিম লীগ সদস্য, জামায়াতে ইসলামী, সেই সময় জামায়াতে ইসলামী, নিজামে ইসলামী পার্টি অ্যান্ড পিস কমিটি ইন অর্ডার টু অ্যাচিভ দ্য গ্রেট ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। অর্থাৎ নিজামে ইসলামী, জামায়াতে ইসলামী, মুসলিম লীগ, পিস কমিটি, আল বদর, আল শামস, এই বাহিনীগুলোকে সমান্তরালে রেখেই ট্রিট করা হয়েছে পাকিস্তানি মিলিটারির সাথে। এইটি একটি গুরুত্বপূর্ণ সংযোজন। এই সংযোজনের ব্যাখ্যা জামায়াতে ইসলাম আনুষ্ঠানিকভাবে কিভাবে দিবে না দিবে আমরা এখন দেখার অপেক্ষায়। যেটি আমরা এতদিন জানি শুনি সেটি আনুষ্ঠানিকভাবে সংস্কার করেছে ইউনূস সরকার। এখন এটি নিয়ে নানান রকম কথা হতে পারে। আমরা দেখছি যে নানান পত্রপত্রিকায় এই যে ২০২৪ সালের জুলাইয়ের যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি হিসেবে সামনে উঠে এসেছে জামাত। রাজনৈতিকভাবে অন্যান্য যেসব সুবিধাদি প্রসঙ্গ আসে সেটিতেও, কেননা রাজনৈতিকভাবে বলতে গেলে জামায়াত ইসলামী তাদের নিবন্ধন ফিরে পেয়েছে, তাদের নিষিদ্ধ হওয়া থেকে তারা মুক্তি পেয়েছে। এটিএম আজহারুল ইসলাম, যিনি ফাঁসির আসামি ছিলেন, ফাঁসি হতে পারত শেখ হাসিনা এতদিন ক্ষমতায় থাকলে, তার মুক্তি হয়েছে। মুক্তি হওয়ার পরের দিনই তিনি জনসমক্ষে ভাষণ দিয়েছেন। প্রশাসন, পুলিশ সর্বস্তরে জামাত ইসলামের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে এবং এই বাংলাদেশে তারা একটি ডিসাইডিং ফ্যাক্টর হিসেবে ট্রিটেড হচ্ছে। তো সেই জায়গায় মুক্তিযুদ্ধের কোলাবোরেটর হিসেবে জামাত ইসলামী ৭১ সালের শত্রু হিসেবে সরকার অর্ডিন্যান্সে আনুষ্ঠানিকভাবে লিপিবদ্ধ করেছে। এটির রাজনৈতিক সমীকরণ কোন দিকে যায়, কোথায় দাঁড়ায় আমরা জানি না, কিন্তু এটি অনেক ক্ষেত্রেই যদি আপনি মনে করেন যে না এটি একটি যৌক্তিক পদক্ষেপ, কিন্তু অযৌক্তিক পদক্ষেপ
যেটা নেওয়া হয়েছে সেটি নিয়ে বিতর্ক অব্যাহত আছে এবং সাংস্কৃতিক অঙ্গন এবং অন্যান্য জায়গায় সব জায়গায় এটি নিয়ে সমালোচনা হচ্ছে। আমি একটা সার্জিস আলমের একটা স্ট্যাটাস পড়ছিলাম। আপনারা জানেন সার্জিস আলম ছাত্রলীগ করতেন এবং বঙ্গবন্ধুর স্মরণে একাধিক বক্তৃতা তিনি দিয়েছেন, সেগুলোর ভিডিও রেকর্ড আছে। সার্জিস লিখেছেন যে শেখ মুজিব নাকি ইচ্ছাকৃতভাবে পাকিস্তানে ধরা দিয়েছিলেন, কিন্তু তাজউদ্দিন আহমেদ তিনি তো এই প্রবাসী সরকারের মন্ত্রী হিসেবে, প্রধান পরিকল্পক হিসেবে মুক্তিযুদ্ধকে সরাসরি নেতৃত্ব দিয়েছিলেন, তাকে কেন মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়া হবে না? এই ইতিহাস বিকৃতির চেষ্টা শেখ হাসিনা করেছিল, ফল হয়নি এবং এটি নিয়ে সরকার যথেষ্ট বিবেচক সিদ্ধান্ত নিয়েছে বলে তিনি মনে করেন। এই ধরনের আরও আমি ছাত্র সমন্বয়কদের মধ্যে রিফাত তার যে স্ট্যাটাস দেখলাম একই রকমের অনুভূতি তারা ব্যক্ত করেছে। তো এটি একটা খুবই শকিং একটা বিষয় যে শেখ মুজিবুর রহমান এবং অন্যান্যরা, দেখুন আমাদের জুলাই অভ্যুত্থানে আমরা ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বিদায় করেছি, মাফিয়া শেখ হাসিনাকে বিদায় করেছি। শেখ হাসিনা যেভাবে চাপিয়ে দিতে চেয়েছিল শেখ মুজিবকে আমাদের মননে, রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা খরচ করে তার নানান রকম ভাস্কর্য মূর্তি সেগুলোকে জনসাধারণ অপসারণ করেছে জুলাইয়ের ক্ষোভ হিসেবে। কিন্তু ধানমন্ডি 32 নম্বর যে ভাঙার যে প্রেক্ষাপট, সেটিও শেখ হাসিনার ওপর রাগের একটা বহিঃপ্রকাশ হিসেবে কিছু উচ্ছৃঙ্খল মব এটি নেতৃত্ব দিয়েছে, যদিও বোদ্ধা মহলকে ওরা স্বীকার করে নাই কিংবা তারা এটাকে ভালোভাবে মেনে নেয়নি। কারণ শেখ মুজিবের যে অবস্থান রাজনীতিতে, বাংলাদেশের স্বাধীনতা উত্তরকালে শেখ মুজিবের যে নেতৃত্ব, জাতীয় ইতিহাসের একটা অন্যতম চরিত্র হিসেবে তার অবদান যদি কেউ অস্বীকার করে, এমনকি বিএনপির কেউ যদি অস্বীকার করে, সেটা তো ইতিহাসের বরখলাফ হয়। একটা কথা আছে, যখন নিষিদ্ধ কি বলে একটা হারাম প্রাণী শুয়ারের যখন দাঁত উঠে তখন তার বাপের পাছায়ও কামড় দিতে চায়। তো এই যে মব যারা, তারা মিলিয়ে শেখ মুজিবকে অর্থাৎ ফ্যাসিবাদের আইকন হিসেবে দেখতে যেয়ে তাকে সমূলে উৎপাটন করার যেই জনরোষ জনক্ষোভ দেখিয়েছে, 5 তারিখের পরে কোনো একটা ভাবে হয়তো জাস্টিফাইড হিসেবে আপনি যুক্তি দেখাতে পারেন, যদি আমার হিসাব ভিন্ন। কিন্তু ইতিহাস থেকে যেই সরকার ইউনূসের নেতৃত্বে চলছে, যেই সরকারের মন্ত্রী আইন মন্ত্রণালয়ে আছেন আসিফ নজরুল, যিনি বঙ্গবন্ধুর নিয়ে একাধিক কবিতা লিখেছেন, বই লিখেছেন, শেখ মুজিবের প্রেমিক হিসেবে বহুত মানুষ, ফারুকি সংস্কৃতি উপদেষ্টা আছেন, ফারুকি আজম উনি মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের উপদেষ্টা, তিনিও একজন ওই ঘরানার মানুষ ধরা হয়, তাদের হাত দিয়ে। দর্শক আলোচনা শুনে বুঝতে পেরেছেন আসলেও সরকারের ভিতরে কিছু লোক আছে যারা ডক্টর ইউনূসকে বিপদে ফেলতে চায়, দেশকে অস্থিতিশীল করতে চায়, হয়তোবা তারা এটাকে করে নির্বাচনকে তারা দীর্ঘায়ু করতে চায়। আর না হয় তাহলে এমন বিতর্কিত সিদ্ধান্ত নেওয়া তো আমি মনে করি না কখনো ঠিক হবে। আপনারা দেখেছেন সচিবালয়ে কি হচ্ছে, সরকারি চাকরি যারা করে তাদের বিরুদ্ধে হঠাৎ করে একটা আইন চাপিয়ে দেওয়া হয়েছে, সাংবাদিক কনস্যার বলেছেন। এবং তিনি আরও বলেছেন এই যে এই বিতর্কিত অধ্যাদেশগুলো জারি করা হচ্ছে, এগুলোর পিছনে আসলে সরকারের ভিতরে থাকা অনেক লোকই জড়িত আছে।